হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব রাসায়নিক বিক্রিয়া কিভাবে লিখতে হয়, রাসায়নিক বিক্রিয়া কি এবং রাসায়নিক বিক্রিয়া কিভাবে সংঘটিত হয়। এই জন্য এই ভিডিওর নাম দিয়েছি রাসায়নিক বিক্রিয়ার আদ্যপান্ত, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার শুরু থেকে শেষ কিভাবে হয় সব আমরা শিখব এই ভিডিওতে এবং বিস্তারিত শিখব ইনশাল্লাহ। দেখো, প্রথমে রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা। রাসায়নিক বিক্রিয়া কি? রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এক বা একাধিক পদার্থ রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থে পরিণত হয়। দেখো, এই যে এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করেছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দেখো, বিক্রিয়ার বাম পাশের একটা অংশ আর বিক্রিয়ার ডান পাশের একটা অংশ। বিক্রিয়ার বাম পাশের অংশ এরা বিক্রিয়া করে এবং এরা বিক্রিয়া করে উৎপন্ন করে ডান পাশের অংশ। তাহলে এরা হচ্ছে কাঁচামালের মতো এবং এই কাঁচামাল থেকে তোমার যে প্রোডাক্ট আসে এটা হচ্ছে এই প্রোডাক্ট। বিক্রিয়ার এই বাম পাশের অংশকে বলা হয়, যেহেতু এরা বিক্রিয়া শুরু করে এবং এরাই বিক্রিয়াটা সংঘটিত করে, তাই এদের বলা হয় বিক্রিয়ক। এবং বিক্রিয়া করে উৎপন্ন করে এই অংশটা, ডান পাশের অংশটা, এই জন্য এই অংশকে বলা হয় উৎপাদ। উৎপাদ একাধিকও হতে পারে, বিক্রিয়কও এক বা একাধিক হতে পারে, উৎপাদও এক বা একাধিক হতে পারে। তাহলে বিক্রিয়ক কি? যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় সেই সকল পদার্থকে বলা হয় বিক্রিয়ক। যেমন এই বিক্রিয়াতে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দিয়ে বিক্রিয়া শুরু করা হয়েছিল, এই জন্য এই দুইটা বিক্রিয়ক। আর উৎপাদ কি? বিক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হয় সেই সকল পদার্থকে উৎপাদ বলা হয়। যেমন এই বিক্রিয়াতে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম কার্বনেট, তাই ক্যালসিয়াম কার্বনেট এই বিক্রিয়ার উৎপাদ। এবার আসো, একটা বিক্রিয়া প্রপারলি বুঝতে হলে আমাদের যে বেসিকগুলো লাগবে, যে বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা জানা থাকতে হবে। একটা মনে হচ্ছে যোজনী, মৌলের যোজনী সম্পর্কে এবং যৌগ মূলকের যোজনী সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আয়নিক বন্ধন এবং যৌগ কিভাবে গঠিত হয় এ বিষয়ে ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং সেখানে কে ইলেকট্রন গ্রহণ করে আর কে ত্যাগ করে এটাও জানা থাকতে হবে। প্রথমে আসলে যোজনী সম্পর্কে আমরা একটু কথা বলি। দেখো, এই পাশে আমরা 18টি মৌলের যোজনী লিখে রেখেছি এবং এগুলো তোমাদের একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। এবং এখানে দেখবা কিছু কিছু মৌলের যোজনী একাধিক থাকে, এগুলো ধারণা থাকতে হবে। তো যোজনী কি? যোজনীর একটা সংজ্ঞা হলো, অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। আরেকটু ক্লিয়ার করে বুঝি আমরা। দেখো, ধরো হাইড্রোজেন, এর যোজনী কত? 1। যখন আমরা HCl আমরা যৌগ গঠন করব হাইড্রোক্লোরিক, তাহলে হাইড্রোজেনের যোজনী 1 আর ক্লোরিনের যোজনীও 1, কিন্তু হাইড্রোজেন তোমার ইলেকট্রন দান করে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটার +1 এটা -1। তাহলে দেখো, যখন HCl যৌগ হবে তখন একটা হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন যুক্ত হয়ে অণু গঠন করবে। এটাই হচ্ছে কি, তাই হাইড্রোজেনের যোজনীও 1, ক্লোরিনের যোজনীও 1। দেখো, পর্যায় সারণী থেকে আমরা যোজনী সম্পর্কে আরেকটু কথা বলবো। দেখো, এগুলো হচ্ছে গ্রুপ। তো পর্যায় সারণীর এই যে হচ্ছে 18 নম্বর গ্রুপ, এরা হচ্ছে তোমার কি নিষ্ক্রিয় মৌল। এদের কি তোমার অষ্টক পূরণ থাকে, এই জন্য কি করে, এরা তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, বা এদের কি তোমার যোজনী 0। তো প্রথমে মনে রাখতে হবে, এই যে 18 নম্বর হিলিয়াম, নিয়ন, এগুলো যেগুলো আছে এগুলোর যোজনী কত হবে? এগুলোর যোজনী হবে 0। তারপর দেখো, হাইড্রোজেনের যোজনী আমরা 1 সবাই জানি, তাই না? তো এই যে তোমার 1 নাম্বার গ্রুপকে, এরা ক্ষার ধাতু, এদের তুমি যদি কি করো, ইলেকট্রন বিন্যাস করো, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে তুমি দেখতে পাবা কি হয়, একটা, তাহলে 1s1। লিথিয়ামের যদি করো, লিথিয়ামের আছে 3টা, লিথিয়ামের 1s2, 2s1। সোডিয়ামের যদি করো 11টা, তুমি দেখবা শেষে থাকবে 3s1। তার মানে কি, এই যে গ্রুপ, এই গ্রুপের সর্বশেষে কি থাকবে? s1 থাকবে। এই জন্য কি, এই গ্রুপের সবগুলো মৌলের যোজনী হবে 1। তাহলে হাইড্রোজেনের যোজনী 1, মানে এই গ্রুপের সবগুলো মৌলের যোজনী 1।
এটা মুখস্থ করার একটি সুন্দর ছন্দ রয়েছে যে হাই লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। আচ্ছা, এবার আসো 2 নাম্বার গ্রুপে। 2 নাম্বার গ্রুপে কে আছে? বেরিলিয়াম। এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এগুলো কিন্তু ধাতু। ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। এগুলো হচ্ছে ধাতু। ধাতু ইলেকট্রন ত্যাগ করে। আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে অধাতু। এগুলো কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দেখো বেরিলিয়াম 4, তাই না? তাহলে 1s2 2s2। এই ম্যাগনেসিয়ামের শেষে কি থাকবে? 3s2। ক্যালসিয়ামের থাকবে 4s2। তার মানে কি এই যে তোমার গ্রুপ রয়েছে এই গ্রুপের সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষে থাকবে s2। তাহলে এদের যোজনী হবে 2। কারণ কি? এরা তোমার কি চায়? অষ্টক পূরণ করতে চায়। তো অষ্টক পূরণ করতে হলে এদের 2টা ইলেকট্রন দান করা এদের পক্ষে কি সহজ। এবার আসো এই পাশে আসো, গ্রুপ নাম্বার 17। এটাকে বলা হয় হ্যালোজেন। এদের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো ফ্লোরিনের, তাহলে তুমি দেখতে পাবা 9টা। 1s2 2s2 তারপর 2p5। 1s2 2s2 2p5, তাহলে 9টা হয়। তার মানে কি এর অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন ঘাটতি রয়েছে। তো একটা ইলেকট্রন ঘাটতি, এই জন্য সে কি করে? তোমার ধাতু থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টক পূরণ করে। তাহলে ফ্লোরিনের যোজনী যদি 1 হয় তাহলে ক্লোরিনের যদি যোজনীয় 1। তার মানে এই পুরো গ্রুপের যোজনী হবে 1 এবং এরা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। অক্সিজেনের কি হবে? অক্সিজেনের তোমার যোজনী হবে 2। এটা আমরা সবাই জানি অক্সিজেনের যোজনী 2 এবং এটা কি করে? অষ্টক পূরণের জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে সালফারের যোজনীয় 2। এইগুলো সবগুলো যোজনী 2। এর সাথে সালফারের আরো 2টা যোজনী আছে 4 and 6। তাহলে সালফারের যোজনী 2 4 and 6। নাইট্রোজেনের যোজনী 3। নাইট্রোজেনের যোজনী 3। তাহলে ফসফরাসের যোজনী কত হবে? 3 হবে এবং এর সাথে 5 আছে। কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী 2 4। সিলিকনের যোজনী সেম। বোরনের যোজনী হচ্ছে 3। অ্যালুমিনিয়ামের যোজনী তাহলে কত হবে? 3 হবে। এবার একটা সিকোয়েন্স খেয়াল করি আমরা। তোমার লিথিয়ামের যোজনী 1, বেরিলিয়ামের যোজনী 2, এই বোরনের যোজনী 3, কার্বনের যোজনী সর্বোচ্চ 4, নাইট্রোজেনের যোজনী 3, অক্সিজেনের 2, ফ্লোরিনের 1। তাহলে কি হলো দেখো তো, এই পাশে আস্তে আস্তে তোমার যোজনী বৃদ্ধি পাচ্ছে, আবার এদিকে গিয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে একই সিকোয়েন্সে। 1, যোজনী 2, যোজনী 3, যোজনী 4, আবার 4-এর পর আবার 3 2 1। সেম এই পর্যায়ে দেখো সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3, সিলিকনের যোজনী 4, ফসফরাসের যোজনী আবার 3, সাথে 5ও থাকবে, সালফারের যোজনী 2, সাথে 4 and 6 থাকবে, ক্লোরিনের যোজনী তোমার 1। আচ্ছা, এবার আসো যখন এরা যৌগ গঠন করবে তাহলে এরা কিভাবে যৌগ গঠন করবে? আয়নিক যৌগ তোমার কিভাবে গঠন করবে? তাহলে আয়নিক যৌগে সবসময় যোজনী তোমার কাটাকাটি চলে যায়, মানে +1 এর সাথে -1 আসবে। তাহলে যদি +2 আসে, +2 সাথে -2 আসবে। তাহলে এই সারির যৌগগুলো তোমার এই সারির যৌগের সাথে এই সারির মৌলগুলো এই সারির মৌলের সাথে একটা একটা করে যৌগ গঠন করবে। তাহলে হবে কি? হাইড্রোজেনের সাথে একটা ফ্লোরিন আসবে, কারণ হাইড্রোজেনের যোজনীয় 1, ফ্লোরিনের যোজনীয় 1। হাইড্রোজেন একটা দান করবে, ফ্লোরিন একটা গ্রহণ করবে, তাহলে হবে হাইড্রোজেন ফ্লোরাইড HF। সেম লিথিয়াম যদি তুমি ক্লোরিনের সাথে আনো তাহলে লিথিয়ামের যোজনীয় 1 এবং এরা ধনাত্মক আয়ন গঠন করে, ক্লোরিনের যোজনীয় 1 এরা ঋণাত্মক আয়ন গঠন করে, তাহলে হবে লিথিয়াম ক্লোরাইড, মানে একটা লিথিয়াম একটা ক্লোরিন। কিন্তু এই পাশের এই যে তোমার 2 নাম্বার গ্রুপের মৌলের সাথে যদি তুমি গ্রুপ 17 এর মৌলের অনুগঠন করো, যৌগ গঠন করো, তখন দেখতে পাবে তাহলে এর যোজনী তো 2, সে 2টা ইলেকট্রন দিতে পারে। তাহলে অবশ্যই এখানে 2টা ইলেকট্রন গ্রহীতা লাগবে। তাহলে তখন এরা কয়টা করে আসবে? 2টা করে আসবে, কারণ কি এরা নিতে পারে একটা করে, কিন্তু এরা দিতে পারে 2টা করে। তাহলে যখন বেরিলিয়াম ক্লোরাইড গঠন করবে তাহলে হবে একটা বেরিলিয়াম 2টা ক্লোরিন। এই গ্রুপের যোজনী, এরাও ধাতু, এর যোজনী 3,
তাহলে অ্যালুমিনিয়াম কি করবে, 3টা দিতে পারে, তখন এর সাথে ক্লোরিন আসবে কয়টা, 3টা। আচ্ছা, এবার আসো কে ইলেকট্রন গ্রহণ করে ও কে ত্যাগ করে। তো আমরা অলরেডি জেনে ফেলেছি যে ধাতুসমূহ অষ্টক পূরণের জন্য শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন দান করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়, আর অধাতুসমূহ অষ্টক পূরণের জন্য শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। আমরা আর একটু বিস্তারিত শিখি যে যৌগ কিভাবে গঠিত হয়। দেখো সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়েছে। সোডিয়াম কি করে, সোডিয়ামের যোজনী 1, সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং ক্লোরিনের যোজনীও 1, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়ন বা ঋণাত্মক আয়নে পরিণত হয়। পরে এই সোডিয়াম আর ক্লোরিন মিলে তোমার গঠিত হয় সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গঠন প্রক্রিয়া। এরপর আসো, তো ম্যাগনেসিয়ামের যোজনী ছিল 2, তাহলে ম্যাগনেসিয়াম কি করে, 2টা ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়, আর ক্লোরিনের যোজনী 1, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এবার কি হবে, তাহলে দেখো একটা ম্যাগনেসিয়ামের জন্য 2টি ইলেকট্রন আছে, তাই না? তাহলে 2টি ইলেকট্রন গ্রহণের জন্য অবশ্যই ক্লোরিন লাগবে কয়টা, 2টা। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন আসবে কয়টা, 2টা। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে 2টা ক্লোরিন আসবে এবং ম্যাগনেসিয়াম 2+ এবং 2টা Cl- হয়ে গঠন করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, তাহলে অ্যালুমিনিয়াম কি করবে, 3টা ইলেকট্রন দান করবে, দান করে হবে অ্যালুমিনিয়াম 3+ বা ধনাত্মক আয়ন। আর ক্লোরিনের যোজনী 1, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে হবে Cl- ঋণাত্মক আয়ন। তাহলে তোমার অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য কয়টা ক্লোরিন লাগবে, 3টা লাগবে। তাহলে যখন যৌগ গঠন করবে তাহলে অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন আসবে। তাহলে অ্যালুমিনিয়াম প্লাস 3টা ক্লোরিন তোমার এই যে তোমার আয়নে পরিণত হবে এবং গঠন করবে AlCl3। এবং এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয়, দেখো এখানে ম্যাগনেসিয়ামের যোজনী ছিল 2, সেটা গিয়েছে ক্লোরিনের সাথে, ক্লোরিনের যোজনী ছিল 1, সেটা গিয়েছে ম্যাগনেসিয়ামের সাথে। সেম এখানে এমন, অ্যালুমিনিয়ামের যোজনী ছিল 3, ক্লোরিনের সাথে গিয়েছে, আর ক্লোরিনের যোজনী ছিল 1, সেটা অ্যালুমিনিয়ামের সাথে গিয়েছে। পটাশিয়ামের যোজনী 1, সে একটা ইলেকট্রন দান করে পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয়। অক্সিজেনের যোজনী কত, 2, অক্সিজেন কি করে, 2টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে। তাহলে অক্সিজেন তোমার 2টি ইলেকট্রন গ্রহণ করবে, 2টি ইলেকট্রন গ্রহণ করে O2- ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এবার দেখো ইলেকট্রন গ্রহণ করবে 2টা, কিন্তু পটাশিয়াম ইলেকট্রন দিচ্ছে 1টা। তাহলে কি হবে, তাহলে পটাশিয়াম অবশ্যই কয়টা লাগবে, 2টা লাগবে। তাহলে 2টা পটাশিয়াম 2টি ইলেকট্রন দিবে এবং সেই 2টা ইলেকট্রন নিয়ে অক্সিজেন তোমার অষ্টক পূরণ করবে এবং যৌগ গঠন করবে। তাহলে দেখো 2টা পটাশিয়াম প্লাস অক্সিজেন তোমার আয়নে পরিণত হবে, এরপর পটাশিয়াম অক্সাইড বা K2O তোমার পটাশিয়াম অক্সাইড যৌগ গঠিত হবে। ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন দিবে এবং ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হবে। আর অক্সিজেনের যোজনীয় 2, অক্সিজেন 2টা ইলেকট্রন নিবে এবং O2- আয়নে পরিণত হবে। তাহলে ক্যালসিয়াম দিচ্ছে 2টা, অক্সিজেন নিচ্ছেও 2টা। তাহলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড গঠিত হলে একটা ক্যালসিয়াম একটা অক্সিজেন মিলে তোমার ক্যালসিয়াম অক্সাইড গঠন করবে। কারণ কি, ক্যালসিয়াম দিচ্ছে 2টা, অক্সিজেন নিচ্ছে 2টা, তাহলে তোমার প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়। তাহলে দেখো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম প্লাস একটা ক্যালসিয়াম প্লাস একটা অক্সিজেন, তোমার ক্যালসিয়াম 2+ আয়ন প্লাস O2- আয়ন হবে ক্যালসিয়াম অক্সাইড। এবং এখানে ক্যালসিয়ামের যোজনী অক্সিজেনকে দেয় 2, অক্সিজেনের যোজনী ক্যালসিয়ামকে 2 দেয়, কিন্তু 2টা তোমার 2 দ্বারা ভাগ করলে 2টাই কি হয়ে যায়, 1 হয়ে যায়, এই জন্য এটা লেখা লাগে না। এবার আসো অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে সে 3টি ইলেকট্রন দেয়, দিয়ে Al3+ আয়নে পরিণত হয়। অক্সিজেনের যোজনী 2, সে 2টি ইলেকট্রন নেয়। এবার আসো, তাহলে দেখো এখানে মিলছে না, যে অ্যালুমিনিয়াম দিচ্ছে 3টা, অক্সিজেন নিচ্ছে 2টা, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে আমরা করব কি, তোমার হচ্ছে এই 2 দ্বারা এটাকে গুণ করব আর 3 দ্বারা এটাকে গুণ করব। 2 দ্বারা যদি এটাকে গুণ করা যায় তাহলে ইলেকট্রন হবে 6টা, আবার 3 দ্বারা যদি এটাকে গুণ করা যায় তাহলে ইলেকট্রন হবে কয়টা, 6টা। তাহলে দেখো 6টা দিবে 6টা নিবে,
এইগুলো ক্ষেত্রে যখন দুইটা মৌলের যোজনী ভিন্ন ভিন্ন হয় তখন কি করতে হয়, এমন করতে হয়। তাহলে দেখো দুইটা অ্যালুমিনিয়ামের সাথে কয়টা আসবে, 3টা অক্সিজেন আসবে। তাহলে দুইটা অ্যালুমিনিয়াম ইলেকট্রন দিবে কয়টা, 6টা। 3টা অক্সিজেন ইলেকট্রন নিবে কয়টা, 6টা। তাহলে Al3+ আয়ন এবং 3টা O2 মাইনাস আয়ন হবে Al2O3। এভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড গঠিত হয়। এখানেও দেখো যে অ্যালুমিনিয়ামের যোজনী ছিল 3, অক্সিজেনে গিয়েছে, অক্সিজেনের যোজনী 2, অ্যালুমিনিয়ামে আসছে। ক্যালসিয়াম তোমার যোজনী 2টি ইলেকট্রন দান করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়। এবার আসো এটা সালফেট আয়ন, এগুলো যৌগমূলক। তোমাদের কিছু যৌগমূলকের নাম মুখস্থ করতে হবে এবং যোজনী মুখস্থ করতে হবে। এটা হচ্ছে সালফেট আয়ন, এর যোজনী কত, 2, অর্থাৎ এটা 2টি ইলেকট্রন দিতে পারে। তাহলে দেখো ক্যালসিয়ামের সাথে যখন সালফেট আয়ন আসবে তখন ক্যালসিয়ামের যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2, তখন এরা এভাবে যৌগ গঠন করবে ক্যালসিয়াম সালফেট। ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2, তাহলে এরা ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয় 2টি ইলেকট্রন দিয়ে। ফসফেট আয়ন PO4 3-, এটা হচ্ছে যোজনী 3, সে 3টে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে যখন যৌগ গঠন হবে তাহলে দেখো কি হবে, এটার মতোই। তাহলে ম্যাগনেসিয়াম দিচ্ছে 2টা, ফসফেট নিচ্ছে 3টা, তাহলে 3টা ম্যাগনেসিয়াম দিব আর 2টা ফসফেট আয়ন আসলে তোমার এটাকে 2 দ্বারা গুণ করব, এটাকে 3 দ্বারা গুণ করব, তাহলে এটাও 6টা ইলেকট্রন হবে, এটাও 6টা ইলেকট্রন হবে। দেখো তাহলে 3টা ম্যাগনেসিয়াম আর 2টা ফসফেট আয়ন মিলে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম ফসফেট। এবং দেখো ম্যাগনেসিয়ামের যোজনী 2, এটা ফসফেটের এখানে চলে গিয়েছে, আর ফসফেটের যোজনী কত, 3, এটা ম্যাগনেসিয়ামের এখানে আসছে। এবার আসো আমরা অনেক সময় শুনি যে আস, ইক, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার যখন কোনো মৌলের একাধিক যোজনী থাকে তখন এই আস এবং ইক প্রত্যয় ব্যবহৃত হয় ওই মৌলের নামের শেষে। কিভাবে দেখো, যদি 2টা যোজনী থাকে তখন ছোট যোজনীর ক্ষেত্রে নামের শেষে আস ব্যবহার হয়, আর যখন বড় যোজনীর ক্ষেত্রে নামের শেষে ইক ব্যবহার হয়। যেমন দেখো এই যে কপার, এই কপারের 2টা যোজনী আছে, একটা +1 আর একটা +2। তাহলে +1 এর নাম হবে কিউ প্লাস আয়ন, +2 নাম হবে কিউ প্রিক আয়ন। এটা আয়রন, লোহা, এর যোজনী 2টা, 2+ আর 3, 2 আর 3। তাহলে Fe2+, এটা ছোট যোজনী, এই জন্য এর নাম হবে ফেরাস। আর 3+, এটা হচ্ছে বড় যোজনী, এর নাম হবে ফেরিক। সেম দেখো এটা হচ্ছে মার্কারি, পারদ, এর 2টা যোজনী +1 আর একটা হচ্ছে 2। তাহলে +1 এর ক্ষেত্রে আমরা বলবো মার্কিউরাস, এই যে আস ব্যবহার হবে। আর যখন যোজনী 2 অর্থাৎ বড় যোজনী, সেক্ষেত্রে মার্কিউরিক ব্যবহার হবে। তাহলে এবার আসো দেখো, তাহলে এই আয়রন বা ফেরাম এর 2টা যোজনী, তো যখন এই চাইলে তোমার 2টি ইলেকট্রন দান করতে পারে, আবার 3টাও দান করতে পারে। তাহলে যখন সে 2টি ইলেকট্রন দান করবে তখন Fe2+ আয়নে পরিণত হবে। আবার অক্সিজেন দেখো এর যোজনী 2, সে চাইলে 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে যৌগ গঠনের সময়। তাহলে এরা যখন Fe2+ হবে এবং O2- হবে, তাহলে এরা কিভাবে যৌগ গঠন করবে, তাহলে একটা আয়রন একটা অক্সিজেন মিলে তোমার ফেরাস অক্সাইড যৌগ গঠন করবে। এক্ষেত্রে আয়রন এবং অক্সিজেনের যোজনী কত হবে, 2 করে হবে, তাহলে এটা হবে ফেরাস অক্সাইড। আবার দেখো এই ফেরাম আয়রন এ চাইলে 3টি ইলেকট্রনও দিতে পারে, তো সে যখন 3টি ইলেকট্রন দিয়ে Fe3+ আয়ন গঠন করবে, আবার অক্সিজেনের যোজনী কত, 2, সে কি করবে, 2টা নিবে। তাহলে সেক্ষেত্রে কি করব, অবশ্যই এখানে 2টা আয়রন আনবো এবং 3টা অক্সিজেন আনবো, তাহলে 6টা ইলেকট্রন সমান হয়ে যায় আমাদের। তাহলে দেখো 2টা আয়রন 3টা অক্সিজেন গঠন করবে Fe3+ আর O2- এবং হবে Fe2O3, এটা হচ্ছে ফেরিক অক্সাইড। আয়রনের যোজনী কত, অক্সিজেনকে দিবে 3, অক্সিজেনের যোজনী আয়রনকে দিবে 2, এটার নাম হবে ফেরিক অক্সাইড। এবার আমরা কিছু রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম সম্পর্কে জানব। প্রথমে কি করতে হবে আমাদের, যে কোনো বিক্রিয়ার বিক্রিয়ক বাম পাশে এবং উৎপাদ ডান পাশে লিখে তাদের মাঝে একটি সমান চিহ্ন বা তীর চিহ্ন বসাতে হবে। 2 নম্বর নিয়ম হলো, বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হয় এবং একাধিক উৎপাদ থাকলে উৎপাদ সমূহের মাঝেও যোগ চিহ্ন দিতে হয়। 3 নম্বর হলো, উৎপাদ ও বিক্রিয়ক এর মধ্যে সমতাকরণ করতে হয়। 4 নম্বর, অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের
ভৌত অবস্থা উল্লেখ করেও রাসায়নিক সমীকরণ লেখা হয়। বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা পদার্থের ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে প্রকাশ করা হয়। এটা হচ্ছে তোমার ঐচ্ছিক, যেটা চাইলে দিলেও হবে, না দিলেও হবে। এটা কি করতে হয়? ভৌত অবস্থা মানে হচ্ছে তোমার ওই উৎপাদ বা বিক্রিয়ক, সেটা কি তরল, গ্যাসীয় না কঠিন, সেটা উল্লেখ করে দিতে হয়। কিভাবে উল্লেখ করে দিতে হয়? যে যদি কঠিন পদার্থ হয় তাহলে তার ইংরেজি নাম সলিড, ওই বর্ণে এস লিখতে হয়, মানে তোমার যে উৎপাদ বা বিক্রিয়কটা হবে তার নামের শেষে ছোট করে এস লিখতে হয়। যদি তরল পদার্থ হয় তাহলে লিকুইডের প্রথম বর্ণ এল লিখতে হয় নামের শেষে। যদি গ্যাসীয় হয় তাহলে জি লিখতে হয়, এবং যদি ওই দ্রবণটা জলীয় হয় তাহলে অ্যাকুয়াস সলিউশন এর এ কিউ লিখতে হয়। যেমন দেখো, একটা উদাহরণের মাধ্যমে আমরা শিখি। এই যে বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বনেট এবং HCl এর মধ্যে বিক্রিয়া হয়েছে, তাহলে এই দুইটা বিক্রিয়ক ক্যালসিয়াম কার্বনেট এবং HCl বিক্রিয়ার বাম পাশে এরা বিক্রিয়ক এবং এদের মাঝে প্লাস সাইন দ্বারা তোমার যোগ করা হয়েছে, এবং এই পাশে হচ্ছে এরা হচ্ছে উৎপাদ, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এরা উৎপাদ। এক্ষেত্রে দেখো ক্যালসিয়াম কার্বনেট এটা কঠিন অবস্থায় আছে, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। হাইড্রোক্লোরিক এটা জলীয় দ্রবণে আছে, অ্যাসিড জলীয় দ্রবণে আছে, এই জন্য এটাকে অ্যাকুয়াস সাইন দ্বারা প্রকাশ করা হয়েছে। ক্যালসিয়াম ক্লোরাইড এটাও জলীয় দ্রবণে আছে, অ্যাকুয়াস সাইন দ্বারা প্রকাশ করা হয়েছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, এই জন্য জি লেখা হয়েছে। আর তোমার পানি তরল, এই জন্য লিকুইডের এল লেখা হয়েছে। তো এভাবে তোমার বিক্রিয়া লিখতে হয়। এবার আসো আমরা বিক্রিয়া সমতাকরণ শিখব। তো বিক্রিয়ার সমতাকরণ কি? যে প্রক্রিয়ায় সমীকরণের, অর্থাৎ আমরা দেখেছি তোমার বিক্রিয়ার বাম পাশে এবং ডান পাশ থাকে, তাহলে যে প্রক্রিয়ায় সমীকরণের বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশের ওই একই মৌলের পরস্পর সংখ্যা কি হয়? সমান করা হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতা বলা হয়। দেখো, আমাদের বিক্রিয়া করতে দিয়েছে ম্যাগনেসিয়াম এবং ফ্লোরিন। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, আর ফ্লোরিনের যোজনী 1। তাহলে একটা ম্যাগনেসিয়ামের সাথে কয়টা ফ্লোরিন আসবে? 2টা। তাহলে উৎপন্ন হবে কি? ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। এই পাশে কি আছে দেখো, একটা ম্যাগনেসিয়াম আর এই পাশে 2টা ফ্লোরিন, এখানেও সেম আছে ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন, তাহলে এটার সমতা করাই আছে এটা। 2 নম্বরে আসো, দেখো বলছে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন অণু। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে একটা ম্যাগনেসিয়ামের সাথে একটা অক্সিজেন আসবে, তাহলে হবে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড, কিন্তু দেখো এ পাশে ম্যাগনেসিয়াম একটা আছে, এখানেও একটা আছে, কিন্তু অক্সিজেন আছে এখানে 2টা, এখানে আছে একটা। তাহলে আমরা কি করব? আমরা যদি এই ম্যাগনেসিয়ামের এখানে 2 দিয়ে দিই আর ম্যাগনেসিয়াম অক্সাইডের এখানে 2 দিয়ে দিই, তাহলে কিন্তু সমতা হয়ে যায়। তাহলে দেখো 2টা ম্যাগনেসিয়াম প্লাস 2টা অক্সিজেন হবে 2MgO, অর্থাৎ এই পাশে এবং এই পাশ সেম। এটা হচ্ছে সমতাকৃত সমীকরণ। এবার আসো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এদের বিক্রিয়ায় তোমার দুইটা যৌগ এক হয়ে উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিলে উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দেখো, এই তোমার যদি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিলে উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট, তাহলে আমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙি তাহলে আমরা কি পাবো? অবশ্যই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাবো। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি উৎপন্ন হবে? এটা হচ্ছে তাপের চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয়, মানে হিট চিহ্ন প্রকাশ করা হয় ডেল, এটা দ্বারা তোমার বিক্রিয়া থাকলে ওটা বলা হয় এখানে তাপ দেওয়া হয়েছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে তাহলে ভেঙে যায়, ভেঙে উৎপন্ন হবে এই যে সেম ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। দেখো সোডিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিলে উৎপন্ন করবে কি? Na2CO3, সোডিয়াম কার্বনেট। আমাদের কিছু কিছু যৌগ মনে রাখতে হবে যে আমরা এখান থেকে আমরা এই যৌগগুলো পাবো। তো এগুলো দেখো তোমার সমতা করাই আছে। সোডিয়াম এখানে আছে 2টা, এখানে 2টা, কার্বন একটা, অক্সিজেন 2 আর 1 3, এখানেও আছে 3টা। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? দেখো সোডিয়াম এখানে আছে প্লাস আর OH এটা মাইনাস, এর হাইড্রোক্সিল আয়ন বলা হয় OH, আর এটা হচ্ছে H প্লাস আর Cl মাইনাস। তাহলে আমরা সিম্পলি এই সোডিয়ামের সাথে আনবো ক্লোরিনকে, কারণ সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস
আর এইচ প্লাসের সাথে আনবো ওএইচ মাইনাসকে, তাহলে প্লাস মাইনাস প্লাস আর প্লাস মাইনাস এমনি উৎপন্ন হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে কি সোডিয়াম ক্লোরাইড, আর এইচ প্লাস আর ওএইচ মাইনাস মিলে উৎপন্ন হয় পানি। আবার পানিকে ভাঙলেও এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন কিন্তু পাওয়া যায়। দেখো সোডিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হবে দেখো তো। তাহলে সোডিয়াম এটা তোমার একটা ইলেকট্রন দিতে পারে, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে অবশ্যই সোডিয়াম এবং ক্লোরিনের মাঝে বিক্রিয়া হবে। তাহলে উৎপন্ন হবে কি সোডিয়াম প্লাস HCl মিলে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। দেখো এখানে সমতা নাই, যে এখানে হাইড্রোজেন আছে একটা, এখানে আছে দুইটা। তাহলে সমতা করলে কি হবে? সমতা করলে হবে দুইটা সোডিয়াম প্লাস দুইটা HCl প্লাস দুইটা সোডিয়াম ক্লোরাইড প্লাস দুইটা হাইড্রোজেন গ্যাস। মানে কি করব, এই দুইটা হাইড্রোজেন দুইটা আছে, এই জন্য আমাদের এখানে 2 দিতে হবে। তাহলে দুইটা হয়ে গেল হাইড্রোক্লোরিক। এখানে দুইটা HCl হলে তোমার Cl দুইটা হয়ে যায়, এই জন্য এখানে 2 দিতে হবে সোডিয়াম ক্লোরাইড, আর এখানে 2 দিলে সোডিয়াম ওখানে 2 দিতে হবে। Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl এর বিক্রিয়ায়, তাহলে দেখো অ্যালুমিনিয়াম প্লাস আর অক্সিজেন মাইনাস, এখানে আবার হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস। তাহলে উৎপন্ন হবে কি অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন যোগ হবে এবং হাইড্রোজেন এবং অক্সিজেন যোগ হবে। তাহলে উৎপন্ন হবে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন এবং অক্সিজেন তোমার মিলে উৎপন্ন করবে পানি। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি। কিন্তু দেখো এখানে হয়তো সমতা নাই, এই জন্য আমরা সমতা করব। এখানে আছে অ্যালুমিনিয়াম দুইটা, এখানে আছে একটা, এখানে 2 দিব। এখানে দেখো ক্লোরিন আছে হচ্ছে 3টা, আর এখানে 2 দিলে ক্লোরিন হয়ে যাবে 6টা, তাহলে এখানে 6 দিব। দেখো অ্যালুমিনিয়াম প্লাস 6 হাইড্রোক্লোরিক প্লাস 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং তোমার কি হবে 3 অণু পানি হবে। এবার দেখো ক্যালসিয়াম কার্বনেট এবং সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়ামের যোজনী 2, তোমার ক্যালসিয়াম প্লাস, আর এই পাশে দেখো এই SO4 2 মাইনাস আয়ন যৌগমূলক, অবশ্যই যৌগমূলক জানা থাকতে হবে। তাহলে ক্যালসিয়াম 2 প্লাস এবং SO4 2 মাইনাস এরা বিক্রিয়া করবে এবং এই যে উৎপন্ন হবে কি উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট, আর এখান থেকে উৎপন্ন হবে কি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে এই তোমার দুইটা যৌগের বিক্রিয়ায় উৎপন্ন হবে কি ক্যালসিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এবার আসো সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদের বিক্রিয়া কি উৎপন্ন হবে দেখো সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, তাহলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। আবার দেখো CO3 এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, এটা উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে, একটা অক্সিজেন বাকি থাকবে আর এখানে হাইড্রোজেন আছে, তাহলে পানি উৎপন্ন হবে। তাহলে দেখো সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখানে সমতা নাই, আমরা সমতা করব। এখানে সোডিয়াম আছে 2টা, এখানে 2 দিয়ে দেব, তাহলে ক্লোরিন হয়ে যাবে 2টা, তাহলে এখানে 2 দিয়ে দেব, তারপর কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে সমতাকৃত সমীকরণ, একটা সোডিয়াম কার্বনেট, 2টা HCl প্লাস 2টা সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। একটা বিষয় খেয়াল করো এখানে, যে দেখো এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট ছিল, এগুলো হচ্ছে লবণ, মানে কার্বনেট লবণ, আর এটা ছিল অ্যাসিড। তাহলে যখনই দেখবা কার্বনেট লবণ থাকবে এবং অ্যাসিড থাকবে, তখন একটা উৎপাদ উৎপন্ন হওয়ার পর সাথে সাথে তোমার অবশ্যই কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। দেখো এই পাশে কার্বনেট ছিল প্লাস অ্যাসিড ছিল, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়েছে। এখানেও দেখো কার্বনেট ছিল এবং অ্যাসিড ছিল, তোমার উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আর একটা বিক্রিয়া দেখো, এটা সোডিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে অবশ্যই আমরা মানে গেস করব যে এখানে অবশ্যই কি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে, তাহলে সোডিয়াম প্লাস আর তোমার সালফেট মাইনাস, তাহলে কি হবে সোডিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এটা অবশ্যই হবে। তার মানে যখন কার্বনেট লবণ থাকবে এবং অ্যাসিড আসবে, তাদের বিক্রিয়া অবশ্যই কি হবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। উৎপন্ন হবে কি দেখো সোডিয়াম সালফেট, সোডিয়ামের যোজনী 2 আর সালফেটের যোজনী 1 প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং পানি অবশ্যই উৎপন্ন হবে। লাস্ট বিক্রিয়া, এটা সোডিয়াম বাইকার্বনেট, দেখো এটাও কার্বনেট লবণ,
এবং আছে কি অ্যাসিড, তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে এবং এখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। তাহলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে আমরা বলতে পারি যে কার্বনেট লবণ ও অ্যাসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা হচ্ছে লবণ, পানি আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই চারটা বিক্রিয়ায় দেখো, এই চারটা বিক্রিয়ায় কি হয়েছে তোমার কার্বনেট লবণ ছিল, এটাও কার্বনেট লবণ, এটাও কার্বনেট লবণ, এটাও কার্বনেট লবণ, এটাও কার্বনেট লবণ। এদের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি কমন উৎপাদ হিসেবে উৎপন্ন হয়। আর একটা কি উৎপন্ন হয়, একটা তোমার লবণ উৎপন্ন হয়। তাহলে কার্বনেট লবণ ও অ্যাসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ, পানি আর কার্বন ডাইঅক্সাইড। ধন্যবাদ সবাইকে।